হোয়াটস রং উইথ ইউ? এখানে দাঁড়িয়ে আছেন কেন? শুদ্ধ কোথায়? ইজ হি ইনসাইড? কথা বলতে পারছিল না প্রেরণা। দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে চোখের পানি ফেলছে, যেন দেওয়ালে ওর ভরসা, নয়তো এখানে লুটিয়ে পড়বে। ইহানের উৎকণ্ঠা তরতরিয়ে বাড়ল, চাপা স্বরে চেঁচালো, প্যানিক অ্যাটাক? রিল্যাক্স, গুজব হতে পারে। আর আমি আছি। আর আমি আছি। তিনটে শব্দ শুনে প্রেরণা ঝাপসা চোখে দেখল লোকটাকে। নিজেকে সামলে নেওয়ার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে মেয়েটা। ইহান বলল, এভাবে ঘাবড়ে যেতে হয়? এটা আপনি তো নন, প্রেরণা। চোখের পানি গড়াতে গড়াতে নামছে প্রেরণার, ঠোঁট দুটো কাঁপছে। ওই ঠোঁট নেড়েই অস্ফুটে বলল, আমি এটাই। আমি অমন প্রেরণায় নই যেমন আপনারা জানেন। আমি এই প্রেরণায়, এটাই আমি। ইহান কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে কিছু বলতে যাবে, তার আগেই শুদ্ধ বেরিয়ে এলো ফ্রেশ হয়ে। বাচ্চাটা আদেও জানে না চারপাশে কি ঘটছে। ইহান ওকে বলল না কিছু। দৃঢ় হাতে শুদ্ধকে কোলে তুলে তাড়া দিল প্রেরণাকে। বলল, আপনি কেমন প্রেরণা আমি জানি। এখন চলুন, নিজেকে সামলান। গুজব সম্ভবত ওটা। আর আমাকে কল দিতে পারলেন না তৎক্ষণাৎ? প্রেরণা ইহানের কথার জবাব না দিয়ে নিস্তেজ কণ্ঠে বলতে লাগলো, আমার মাঝে মধ্যে মনে হয় আমার একমাত্র ডেস্টিনেশন মৃত্যু। এসব ঘটনায় মনে হয় এই তো সেই দিনটা বোধহয় এলো। শুদ্ধ ওর জন্য এই 6টা বছর বেঁচেছি জানেন। খুব কষ্ট হয়েছে আমার। মরার কথা ভাবলেও কষ্ট হয়। ছেলেটা এই পৃথিবীতে একা হয়ে পড়বে। কেঁদে দিল প্রেরণা। ইহান এমন ভঙ্গুর প্রেরণাকে এই মাত্র আবিষ্কার করল। অনিমেষে কিছু পলক ছটফট করতে থাকা সমুদ্র নীলার চোখের দিকে তাকিয়ে থেকে বলল, 6 বছর ধরে শুদ্ধর জন্য বেঁচে আছেন, আরো অনেক বছর বাঁচবেন। আর শুদ্ধ কখনোই একা হবে না। আমি আছি। আমি আছি। বারবার এই কথাটা প্রেরণার গলা টিপে ধরে যেন বলছে। এই হাদি দেখ কত সরল সবটা। ওই দেখ কেউ নাকি আছে, তাকে থাকার সুযোগ দে না। ইহান শুদ্ধকে আরেকটু মিশিয়ে নিয়ে নিজের সাথে প্রেরণাকে নরম গলায় বলতে থাকলো, চলুন, কিচ্ছু হয়নি তো। প্রেরণা যেন লজ্জায় মরে যাচ্ছে লোকটার সামনে নিজের এই বেহাল দশা তুলে ধরে ঝোঁকের মাথায়। ভেজা চোখ নামিয়ে নিয়ে সামলাতে চাইলেও পারল না। এমনটা প্রত্যেকবার হয়, যেন শরীরের সব ওজন বয় ওই বক্ষপট। সেটা ফাঁকা হয়ে গেলে দুপায়ের সাধ্য নেই শরীর ধরে রাখার। বাইরে আরও একদলের চেঁচামেচি শোনা গেল। ইহান তাড়াহুড়ো লাগিয়ে আর কোনো কিছু না ভেবেই ধরল প্রেরণার হাতটা আলতো হাতে। অস্বস্তিতে শেষ হয়ে যাচ্ছে দুজনেই। তবে প্রেরণা না দিচ্ছে বাধা, আর ইহান না ছাড়ছে হাতটা। ওকে টানতে টানতে ইহান লবি থেকে বেরুতে বেরুতে বলল, দেখুন, কিচ্ছু হয়নি বোধহয়। সবাই গুজবে দৌড়াচ্ছে। আপনি ধীরে ধীরে হাঁটুন। প্রেরণা তো হাঁটছেই না। লোকটা শুদ্ধকে কোলে নিয়ে তাকে এক হাতে টেনে নিয়ে যাচ্ছে। নির্লিপ্ত নিষ্প্রাণ প্রেরণার ভেতর থেকে তখন কেউ যেন ওকে বলল, গেল গেল গেল, সত্যি তোর জাত গেল বোধ হয়। সত্যিই গেল? প্রেরণা বুঝতে পারছে না সে কবে তার জাত মান খুইয়ে বসলো লোকটার কাছে। সে কি প্রেমে পড়েছে এই মাত্র এই লোকটার? না, এই মাত্র পড়েনি। তবে কবে পড়েছে? কবে প্রেরণার সংযম খুইয়েছে, লোভী হয়েছে, আর এত অবুঝ হয়েছে কবে? প্রেরণা আশেপাশে তাকায়, ওয়াসিদ দেখছে না তো। ওয়াসিদকে কি জবাব দেবে ভাবতে পারছে না প্রেরণা। মাথা ঘুরছে তার। কিছুক্ষণ আগের প্যানিক অ্যাটাকের থেকেও ভয়াবহ হলো হাল। সর্বোচ্চ 2 কদম হেঁটেই লুটিয়ে পড়ল মেঝেতে মেয়েটা। সুদূর বান্দারবন থেকে 2 ট্রাক ভর্তি আসবাব এসে দাঁড়িয়ে আছে এই এরিয়ার সুপারিনটেন্ডেন্ট মঈন খরাচির কটেজের সামনে। সে এক বিশাল কাহিনী। বহুত কসরত করে তবেই ট্রান্সফারটা মঞ্জুর করাতে পেরেছে মঈন। এবারের কটেজটা আগেরটার থেকে বেশ বড় এবং এরিয়া বিস্তৃত। ইনশিরাহ পেটে হাত চেপে ঘুরে ফিরে সবকিছু দেখছে। চোখ জোড়া চকচক করছে তার উত্তেজনায়। যদিও কটেজটা তার স্বামীর কেনা নয়, তবুও এটা তো তার সংসার হতে চলেছে আবারও। সে এক আলাদাই ভালো লাগার বিষয়। পুচকে দুটো হবে এখানে। এখানে হামাগুড়ি দেবে, কত শত স্মৃতি মাখবে ওরা এই কটেজের দেওয়ালে দেওয়ালে। মঈন ডিউটিতে জয়েন করতে গিয়েছে। ইনশিরাহ একা, ঠিক একা নয়, ইহান আর ইরফান আছে বাড়িতে। বরাবরের মতো বোনের সংসার সাজিয়ে দেওয়ার ভার 2 ভাইয়ের ঘাড়ে। লোকজন খাটিয়ে কটেজ ঠিকঠাক করছে ইরফান।
আর ইহান কিচেনে তিনজনের জন্যে 3 মগ কফি বানিয়ে এনে কটেজের বারান্দায় ইসির কাছে এসে দাঁড়ায়। বোনকে বলে। কফির মগটা নিল ইসি। ইরফান ড্রয়িং রুম গুছিয়ে ও ঘরে ঢুকে এসি অন করে দিয়ে গা ঝুরাতে বসলো। স্বভাবসুলভ ফাজলামির সুরে বলল, পেয়েছিস আমাদের দুজনকে মাগনা কামলা দিতে, তুই আর তোর সরকারি চাকরিজীবী বর। ইসি ভ্রু কুচকে বলল, কত বড় ইলিশ? বাপরে, আমরাই তো ইলিশ কিনতে হিমশিম খাচ্ছি, তোর সৎ পুলিশ অফিসার এত টাকা কই পায়? বলতে বলতেই হেসে ওঠে ইরফান। ইসি ঠোঁট ফুলিয়ে কফির মগে চুমুক বসায়। ইহান বিরক্ত ভঙ্গিতে ভাইয়ের দিকে তাকাতেই ইরফান হাসি থামিয়ে দেয়। বোনকে খেপানো শেষ, এখন তার খেপাতে হবে দাদানকে। বলল, ইলিশের কথায় মনে পড়লো, প্রেরণা আপার ইলিশ রান্না বেস্ট বেস্ট বেস্ট। কথাটা দাঁত বের করে বলেছে ইরফান। কপালে দৃশ্যমান যে দুটো বিরক্তির ভাঁজ ছিল, নিমেষেই তা বিলীন হলো ইহানের। ফ্যালফ্যাল করে ভাইয়ের মুখের দিকে কিছু মুহূর্ত চেয়ে থেকে কফির মগ আর ফোনটা নিয়ে আড়াল হলো। ইসি বুঝল না দাদানকে, ইরফানকে শুধালো, বুক জ্বলুনি? একটু পানি ঢালতে গিয়েছে প্রেরণা আপার নামে। ইনু ফোনটা নিয়ে দ্রুত পায়ে হেঁটে শুদ্ধের পড়ার ঘরে যায়। শুদ্ধকে ডাকতেই একটা ভদ্র ছেলের মতো এগিয়ে আসে শুদ্ধ। ইনু ওর কাছে হাতের ফোনটা এগিয়ে দিয়ে আদরের স্বরে বলে, ইহান আঙ্কেল কল করেছে, নাও কথা বলো। সকাল থেকে মাম্মা জোর করে পড়ার টেবিলে বসিয়ে রেখেছে, পাহারায় রেখেছে মিস জেনিকে। একটুও ফুরসত পায়নি শুদ্ধ। এই বিপদের সময়ে ইহান আঙ্কেল তথা শুদ্ধের সুপারম্যান কল করেছে শুনেই শুদ্ধের মুখটা উজ্জ্বলতায় ছেয়ে গেল। উচ্ছ্বসিত হয়ে ফোনটা নিয়ে কানে চেপে ধরলো বাচ্চাটা। হ্যাঁ, সুপারম্যানই তো। সেদিন তো শুদ্ধ দেখলো অসুস্থ মাম্মাকে রেস্কিউ করছে ইহান আঙ্কেল। শুরু থেকেই ইহান আঙ্কেলের চেহারার আদল তার কাছে সুপারম্যানের মতো লাগে। গত পরশু শুদ্ধ একেবারে নিশ্চিত হয়েছে ইহান আঙ্কেল সুপারম্যানের মতো শক্তিশালীও। ও পাশ থেকে ডাকলো ইহান, শুদ্ধ, তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি। তোমার মাম্মা কেমন আছে? তার শরীর কি ঠিক হয়েছে? সেদিন কারেন্ট ফল্টের ঘটনাটা পুরোটাই গুজব ছিল। সেটুকু জানার আগে জ্ঞান হারিয়েছিলেন ভদ্র মহিলা অতিরিক্ত মানসিক চাপে। সেন্সলেস হয়ে যাওয়ার পরে আধা ঘন্টা পর প্রেরণার জ্ঞান ফিরেছিল। তারপর থেকে কথা হয়নি ইহানের সাথে। শুদ্ধ তাড়াহুড়ো করে বলল, মাম্মা সুস্থ, মামা রেস্তোরাঁয় গিয়েছে। একটা স্বস্তির শ্বাস বের করে দেয় ইহান। শুদ্ধের সাথে আরও কিছুক্ষণ বার্তালাপ চালিয়ে কল কেটে সময় দেখে। যদিও আজ তার পার্টি অফিসে কোনো কাজ নেই, তবুও সেখানে যাবে বলে মনস্থির করেছে ইহান। ইসিকে গিয়ে বলল, আমি একটু পার্টি অফিস থেকে ঘুরে আসি, বাকিটা ইরফান দেখবে। ইসি চোখ কপালে তুলে বলল। ইসির কথা শেষ না হতেই জবাবটা দেয় ইরফান। আর চোখের দৃষ্টি দাদানের গম্ভীর মুখটাকে রেখে বলল, আরে আজ সোমবার, প্রেরণা আপু তো রেস্তোরাঁয় থাকবে আর ইলিশের মজার মজার পদ রাঁধবে। দাদান সম্ভবত সেটা মিস করতে চাচ্ছে না। ইসি বহু কষ্টে হাসি চেপে রেখে বলল। ইহান দুই ভাই বোনের মশকরায় কোনো প্রতিক্রিয়া দেখায় না। ফোনটা নিয়ে চুপচাপ বেরিয়ে যায় কটেজ থেকে। গাড়িতে উঠে বসে স্টিয়ারিংয়ে যখন হাত রাখলো ইহান, তখনই বাড়ি থেকে এলো কল। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে স্বামীনের গলা শোনা গেল, আজ একটু তাড়াতাড়ি বাড়িতে ফেরো ইহান, তোমার সাথে কথা আছে আমাদের। পার্টি অফিসের সম্মুখে গাড়ি থামিয়েই অবাক হলো ইহান। আজ সচরাচর এই এরিয়া আগে নিরিবিলি ছিল। স্বাদে আহ্লাদে এখানে স্থানান্তরিত হবার পরেও বাইরের রাস্তায় এভাবে উপচে পড়া ভিড় ছিল না। প্রেরণা সব কিছুতেই শৃঙ্খলা বজায় রাখা মহিলা, সব কিছু গোছালো তার। আজ এভাবে গেটের ভেতরে হল্লার কারণ কি? না, তার দলের ছেলেদের গলা নেই। এক ভদ্র মহিলা চেঁচাচ্ছে, কিন্তু কেন? ইহান দ্রুত গাড়ি পার্ক করে লম্বা কদমে ভিতরে ঢুকতেই থমকালো। স্বাদে আহ্লাদের স্টাফ সহ কিছু কাস্টমার ঘেরাও দিয়ে রেখেছে জায়গাটা। ওই ভিড়ের কেন্দ্রবিন্দুতে কি ঘটছে সেটি সম্পর্কে অবগত নয় তখনও ইহান। চোখ বড় বড় করে আশেপাশে তাকিয়ে দেখল এক কোণে অন্তর মলিন মুখে দাঁড়িয়ে আছে। ইহানের চোখে চোখ পড়তেই অন্তর লাফিয়ে লাফিয়ে এসে হাঁপাতে হাঁপাতে বলে,
ভাই ভাবি। ভাবি কি? ভেতরে কি হচ্ছে? এই মহিলাকে? ভাই চিনি না মহিলাকে, ওনার স্বামীকে চিনি, ব্যবসায়ী জিয়াদুল করিবির। এই মহিলা এসে তখন থেকে ভাবিকে সবার সামনে অপমান করছে। হতভম্ব ইহান, ভ্রু গুটিয়ে যায় কপালের, অন্তরকে ধমক দিয়ে বলল, অপমান করছে মানে? কেন? মহিলা বলতেছে ভাবি নাকি তার হাজবেন্ডকে সিরিয়াস করার চেষ্টা করে। ভাই আরও কী সব বিশ্রী কথা আমি মুখে আনতে পারছি না। ভাবি এখনও একটা থাপ্পড় মারল না মহিলাকে, আর ওই মহিলার হাবভাব এমন যে এখনই ভাবির চুলের মুঠি ধরবে। বড় একটা শ্বাস ফেলল ইহান এইবার। ভেতরের ভীষণ ক্ষুব্ধ সত্তাটা বেসামাল হলো। কোনো কিছু না ভেবে ভিড় ঠেলে এগোলো সে। প্রেরণার শান্ত দৃষ্টিতে জেরিন নামের ভদ্রমহিলার দিকে তাকিয়ে আছে। এই প্রেরণা আগের প্রেরণা হলে কেঁদে কেটে হয়তো বুক ভাসাতো এমন অপবাদে, যেমন করেছিল 4 বছর আগে, যখন ওর এক ফুফাতো বোন স্নেহা প্রেরণাকে অপবাদ দিয়েছিল। বিধবা প্রেরণা স্নেহার স্বামীর থেকে সহানুভূতি নিতে হ্যাংলামি করে তার সাথে। এই অপবাদ শুনে মরা কান্নায় লুটিয়ে পড়েছিল প্রেরণা। আর আজ তার হাসি পাচ্ছে কেন জানি। নিজের বিধি লিখন দেখে হাসি পাচ্ছে দুঃখে। জেরিন স্বভাবগতভাবে ঝগড়ুটে প্রকৃতির মহিলা, আজ যেন বেশি লাগাম ছাড়া সে। বিশ্রী ভাষায় গালিগালাজ করছে প্রেরণাকে। আর কাউকে পেলে না আমার স্বামী? তোমাদের মতো মহিলার সাথে কি করা উচিত জানো? রাস্তায় নামিয়ে তারপরে জুতো পেটা করা উচিত। চোখ থাকে সব সময় সুখের সংসারের দিকে তোমাদের। প্রেরণা তখনও ভীষণ শান্ত, বারবার ঠান্ডা গলাতেই নিজের সাফাই গাইছে। এবার হাতের ফোনটা তুলে জেরিনকে বলল, আমি আবারও বলছি, আপনি লাগাম টানুন জিপায়। এই দেখুন জিহাদুল ভাইয়ের সাথে আমার কনভারসেশন, যেটুকু কথা হয়েছে রিকু আর শুদ্ধের বন্ধুত্বের প্রয়োজনে আর কাজে। ওনার প্রতি ইন্টারেস্ট আমার নেই। যদি আপনি বিনা প্রমাণে এভাবে আমার মান নষ্ট করতে থাকেন, তবে কিন্তু আইনি ব্যবস্থা নিব আমি। ভাববো না আপনি রিকুর মামা। জেরিন আরো চেতে উঠল, তেরে গিয়ে 2 কদম সামনে এগিয়ে বলল, আইনি ব্যবস্থা? আইনি ব্যবস্থা তো আমি তোমাদের দুজনের বিরুদ্ধে নেব। তাই নাকি? তা কি প্রমাণ আছে রিকুর বাবা আমার সাথে পরকীয়া করছে? পুলিশের কাছে গিয়ে বলবেন? এটি আমার বেহুদা মনের সন্দেহ অফিসার। প্রেরণার তেরা কথায় জেরিন হতবুদ্ধি হয়ে চেঁচিয়ে উঠল, এবার আকাশ পাতাল এক করে বলল, প্রমাণ বের করতে সময় লাগবে না বেশর্মা মেয়ে কোথাকার। তোর ঘমন্ড আমি খুব দ্রুত ভাঙবো। তুই কি জিনিস সেটা সবাই খুব ভালো করেই জানে। হ্যাঁ, সোসাইটির কোন পুরুষটার দিকে তোর নজর নেই বলতো? হাসতে হাসতে গায়ে পড়িস সবার। কি মনে করেছিস কেউ খবর রাখে না? ইহান কয়েক সেকেন্ড বাকরুদ্ধ হয়ে তাকিয়ে রইল ওই 2 মহিলার মুখের দিকে। এই কথার পরেও প্রেরণা শান্ত এবং দৃঢ় হয়ে দাঁড়িয়ে থাকা দেখে ইহান মেজাজ হারিয়ে এগিয়ে গিয়ে জেরিনকে ধমকে উঠল, এসব কি? আপনি কে এভাবে কথা শোনানোর? পুলিশ ডাকবো আমি? ইহান তাজওয়ার মির্জাকে জেরিন খুব ভালো করে চেনে। একটু যেন থিতু হলো সে এইবার, তবে দমল না। এবার কেঁদে দিয়ে বলল, আপনি তো মেয়ে নন, তাই বুঝবেন না আমাকে। এই মহিলা আমার হাজবেন্ডের সাথে নিয়মিত যোগাযোগ রাখে। আপনি বলুন, আর কোনো মানুষ নেই দুনিয়ায় যে আমার হাজবেন্ডের মাথাটাই খেতে হবে এই ভোলা ভোলা দেখতে অসভ্য মহিলাকে? ইহানের শ্বাস বন্ধ হয়ে আসে রাগে। হাত দুটো মুষ্টিমেয় করে আশেপাশে তাকায়, রক্ত চক্ষু নিয়ে তাকায় প্রেরণার দিকেও। ভদ্রমহিলা নির্বাক, ওনার এই নির্লিপ্ততা আরো রাগিয়ে দিচ্ছে ইহানকে। কেন এখনো এই মহিলাকে চর মারছেন না উনি? পরিবেশটা ইহান তাজওয়ার মির্জা আসার বদৌলতেই একটু পাল্টে গেল। বাইরের রোড থেকে আসা কিছু মানুষ কেটে পড়ল, তবে যাওয়ার আগে প্রেরণাকে চিৎকার করে যেতে ভুলল না। অবশ্য তাতে প্রেরণার কোনো হেলদোল হয়নি এইবার, সে যেন পাথর হয়েছে। ওখানে তখন চলে এসেছে জিহাদুল কবির। ইহানকে দেখে ফাঁকা একটা ঢোক গিলে এগিয়ে এসেই জেরিনকে একটা থাপ্পড় মেরে দেয়। প্রেরণা ইহান দুজনেই চমকে ওঠে। জেরিন গাল চেপে চেঁচায়, কি? এই অভদ্র মেয়েটার জন্য তুমি আমাকে চড় মারলে? এখন তো দেখছি লোকের কথা আর আমার সন্দেহই ঠিক। কুত্তার বাচ্চা, তোর নামে এবার আমি মামলা করবই করব।
জিহাদুল রাগে কাঁপছে। গত 1 সপ্তাহ ধরে জেরিনকে কেউ উড়ো খবর দিচ্ছিল তার আর প্রেরণার নামে, যেসব আদেও সত্য নয়। আর গতকাল জিহাদুল অতি প্রয়োজনেই প্রেরণাকে কল করেছে, তাও প্রেরণার ক্যাটারিং সার্ভিসের একটা কাজে। ওটা অফিসিয়াল আলাপ ছিল আধা ঘন্টার। প্রেরণার ক্যাটারিং সার্ভিসে একদিনের জন্য বুকিং দিয়েছে তার অফিসের প্রোগ্রামের জন্য। সকালে প্রেরণা মেসেজ তার উত্তর পাঠিয়েছে, বলেছে সে রাজি। আর সেই থেকেই লেগেছে ঝামেলা। জেরিন থামেনি। পোস্টমর্টেম পিরিয়ডে সে এমনিতেই বিভিন্ন ব্যাপার নিয়ে দ্বন্দ্ব লেগেই থাকে। আজ সবকিছুর সীমা ছাড়লো। জেরিনের চেঁচামেচি শুনে এবার প্রেরণা মুখ খুলে চেঁচায় জিহাদুলের উপর, প্লিজ ভাই, এখানে বউয়ের গায়ে হাত তুলে আর তামাশা করবেন না। ওনাকে নিয়ে যান এবং আপনারা দুজন স্বামী স্ত্রী আমার থেকে দূরে থাকবেন। জিহাদুল আমতা আমতা করছে। সরি প্রেরণা। একদম নাম ধরে ডাকবেন না, প্রেরণা ভাবে বলে ডাকবেন আমাকে। প্রেরণার কণ্ঠের দৃঢ়তায় ইহান তাকিয়ে রইল। মাঝখানে তাচ্ছিল্য করে উঠল জেরিন। নাটক হচ্ছে বদমাহিস মহিলা, অথচ মেসেজে তো খুব কথা আদান প্রদান হয়। প্রেরণা হাঁসফাঁস করে উঠল এইবার, তবে চেঁচালো না জেরিনের উপর। বরাবরের মতো শান্ত সুরে বলল, সেই হিসেবে রোজ বহু পুরুষের সাথে আমার মেসেজিং করতে হয়, তাদের ক্লায়েন্ট হিসেবে হ্যান্ডেল করতে হয়। আপনি এখন বলবেন সবার গায়ে পড়ি আমি, সবাইকে সিরিয়াস করি? জেরিন চোখের পানি মুছে দেয়, তবে কোনো জবাব দেয় না। জিহাদুল আশেপাশে তাকিয়ে দেখল লোকজনকে, দেখল কঠিন হয়ে দাঁড়িয়ে থাকা ইহান তাজওয়ার মির্জাকে। তার এরিয়ায় এসে এভাবে সিন ক্রিয়েট করে মার খেতে ইচ্ছুক নয় জিহাদুল। জেরিনের হাত ধরে দাঁতে দাঁত চেপে বলল, চলো বাড়িতে, মিশু কাঁদছে। জেরিনের সাথে ধস্তাধস্তি শুরু হয় জিহাদুলের। কান্না চেপে রেখে জেরিন কঠিন গলায় স্বামীর উপর চেঁচাতে থাকে, কয়টা লাগে রে তোর? বদমাইশ, ছাড় আমাকে। এই মহিলার কাছেই থাক তুই। নাটক কম কর, আমাকে আর আমাদের বাচ্চাদের ছাড়। পরের বাচ্চার জন্য তো খুব দরদ না তোর? ইহান কিছুই বলছে না। সে দেখছে প্রেরণাকে। যত দেখছে তত তার রাগ তরতরিয়ে বাড়ছে। এক পর্যায়ে সেখানে চলে আছে জেরিনের বড় বোন, এখানকার গার্লস স্কুলের বাংলা টিচার মেহজাবিন। বোন আর ভগ্নিপতিকে ঠেলে গাড়িতে তুলল ভদ্রমহিলা 5 মিনিটের মাথায়। অতপরে সে প্রেরণার সামনে দাঁড়িয়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, সবই শুনেছি, প্লিজ কষ্ট নিও না। তবে তোমায় আমার বোনের অবস্থাটা বলি। বেশ কয়েকবার জিহাদুলের পরকীয়া ধরেছে ও, খুবই সন্দেহবাতিক হয়ে উঠেছে তাই বর্তমানে, এবং একই সাথে বেশ কিছু মানসিক সমস্যাও দেখা দিচ্ছে। তবে তোমাকেও একটা কথা বলি বোন, কিছু মনে করো না। বিধবাদের একটা সীমার মধ্যে নিজেকে আটকে রেখে চলতে হয়। পুরুষ মানুষ কেমন তা তো জানোই, বলো। হাতে গোনা কয়েকটা মহাপুরুষ ছাড়া সব পুরুষ মানুষই তোমার মতো সুন্দরী বিধবার থেকে সুযোগ নেয়ার ধান্দায় থাকবে, কারণ তারা জানে এতে কোনো রিস্ক নেই। তোমার উচিত রয়েস হয়ে চলা। প্রেরণা তখনও চুপ, নিষ্পলক দেখছে ভদ্র মহিলাকে। ইহান ভীষণ ক্ষেপে গিয়ে এবার ওই ভদ্র মহিলাকে বলল, হয়েছে আপনার জ্ঞান বিতরণ। এখন আমি আমার মেজাজ হারানোর আগে আপনার পাগল বোন আর কর্তব্য ভগ্নিপতিকে নিয়ে এখান থেকে যান এবং তাদের অপেক্ষা করতে বলুন। একটু পর একটা চমক আছে তাদের জন্য। ইহানকে ক্ষেপতে দেখে আশেপাশের মানুষ জায়গাটা ফাঁকা করলো সেকেন্ডের মাথায়। মেহজাবিন আরো 2 মিনিট প্রেরণার কাছে মাপটাপ চেয়ে চলে যায় বোন আর ভগ্নিপতিকে নিয়ে। একই স্থানে একইভাবে অটল হয়ে দাঁড়িয়ে থাকা প্রেরণার মুখটাতে ইহান রাখলো তার ক্ষুব্ধ দৃষ্টি। চেঁচালো না, তবে বেশ শীতল স্বরে বলল, ন্যাকামি? কি ন্যাকামি? নিস্তেজ স্বর প্রেরণার। থাপড়ালেন না কেন? সামান্য হাসলো প্রেরণা, বলল, থাক বাদ দিন বেচারি। ইহান নিজের রাগ থামাতে পারছে না। ইচ্ছে করছে ভদ্রমহিলার হাত টেনে নিয়ে যেতে থামায়, তবে সেই বাড়াবাড়ি করল না। শুধু শান্ত স্বরে বলল, চলুন। কোথায়? থানায় যাবেন মানহানির মামলা করতে, চলুন। যেন খুব অধিকার আছে ইহানের প্রেরণার উপর, তেমন করেই আদেশ করছে লোকটা। প্রেরণা বিস্ফোরিত চোখে কিছুক্ষণ তার সামনে দাঁড়িয়ে থাকা খ্যাপাটে লোকটাকে দেখে নিয়ে বলল, বাদ দিন, আর জল ঘোলা করে কি লাভ? আই ইউজ টু ইট। ইহান নিজের মেজাজ হারিয়ে ফেলল পুরোপুরি প্রেরণার শেষ কথাটাতেই। আকাশ পাতাল কাঁপিয়ে একটা ধমক দিয়ে বলল, জাস্ট শাট আপ। চলুন আমার সাথে, আমি আছি।
এটুকু আপনার করতেই হবে, চলুন। প্রেরণাকে আর কিচ্ছু বলতে না দিয়ে ইহান গাড়ির দিকে যেতে নেয় পাঞ্জাবির হাতা গুটিয়ে নিতে নিতে। প্রেরণাকে হঠাৎ খুব বিচলিত লাগলো, দৌড়ে গিয়ে আটকালো ইহানের পথ। ইহান পাশ কাটিয়ে এগোতে থাকলো, আর প্রেরণা ওর পেছনে পেছনে পায়ে পা মিলিয়ে ছুটে বলছে, প্লিজ বাদ দিন, এসব করে কি লাভ হবে? প্লিজ, এসব আমি বহু আগে থেকে সামলাই। প্লিজ থামুন তো ইহান। নিচতলায় সাদে আহ্লাদের বারান্দা থেকে প্রেরণার স্টাফ এবং কাস্টমার আর দোতলার বারান্দা থেকে ইহানের ছেলেগুলো দৃশ্যটা দেখছে চুপচাপ দাঁড়িয়ে। প্রেরণা ইহানকে অতিক্রম করে আবারও তার সামনে গিয়ে দাঁড়িয়ে কিছুটা রাগ দেখিয়ে বলে, এটা আমার ব্যক্তিগত বিষয়, আমি বুঝবো কি করা উচিত আর কি করা উচিত না। ইহানের কানে যেন প্রেরণার কোনো কথাই ঢুকছে না। আবারও পাশ কাটিয়ে ইহান গাড়ির দরজায় হাত দেবে, তখন প্রেরণা এক কাজ করে বসলো। ইহানকে থামানোর প্রচেষ্টায় হতবুদ্ধি হয়ে ওর পিঠের কাছের পাঞ্জাবি টেনে ধরলো ডান হাতে। থমকালো ইহান, আটকে গেল ওর পা। বুকের মধ্যে চলতে থাকা লাভা যেন একটু শান্ত হলো, বিরতি নিল দুই দণ্ড। অনুভব করলো যে হাতে ভদ্রমহিলা তাকে আটকেছে, ভদ্রমহিলার সেই হাতটাই কাঁপছে। কিছু পলক থ হয়ে দাঁড়িয়ে থেকে ইহান ঘুরল। এবার ঘুরে ইহান প্রচণ্ড ধাক্কা খেলো। চেয়ে চেয়ে দেখলো তার সামনে এখন ডোন্ট কেয়ার ভাব নিয়ে দাঁড়িয়ে থাকা শান্ত প্রেরণা নেই, দাঁড়িয়ে আছে ক্রন্দনরত ভঙ্গুর এক মেয়ে। ইহান তাকিয়ে রয় শুধু, কিচ্ছুটি বলে না। বলে ওঠে প্রেরণা। এতক্ষণের জমিয়ে রাখা হতাশা নোনাচল হয়ে বেরিয়ে এলো, না চাইতেও ধরা দিল ইহানের কাছে। আকুল হয়ে অনুরোধ করলো, আই এম ইউজ টু ইট ইহান, প্লিজ। ইহান নিষ্পলক দেখে শুধু দেখেই যাচ্ছে প্রেরণাকে। প্রেরণা হাতটা সরিয়ে নিল নিচের, নামিয়ে নিল চোখ, তবে জায়গা থেকে নড়ল না। আবারও বলতে লাগলো। ইহান অনুভব করছে তার সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটিকে খুব করে, অনুভব করছে আগাগোড়া প্রেরণাকে বিগত দিনগুলোতে ইহানের অন্তঃপুরে চলতে থাকা দোলাচল, যার সমাধান কেউ দিতে পারেনি ইহানকে। ভদ্রমহিলার চোখের নোনাচল ইহানের সেই দোলাচলের সমাধান দিল। ইহান পেল তার উত্তর, সত্যিই পেল। মুহূর্ত কাটে। ইহান বেশ সময় নিয়ে শান্ত হয়ে বলে, গাড়িতে উঠুন। কেন? বাড়িতে পৌঁছে দেবো আপনাকে। প্রেরণা একটু বিশ্রাম চাচ্ছিল, অমত করলো না ইহানের প্রস্তাবে। ভেতরটা ছটফট করছে যদিও, তবে আর বেশি প্রকাশ করলো না নিজের এলোমেলো ব্যক্তিত্ব এই মানুষটির সামনে। কি লাভ, মানুষটিকে সে বুঝে ফেলেছে আগাগোড়া। একে উস্কাতে দিতে চায় না প্রেরণা, কোনো কারণ দিতেও চায় না প্রেরণা। গাড়িতে চুপচাপ বসে রইল প্রেরণা। ইহান যার পরনায় গম্ভীর কোনো কথা বলছেই না সে। প্রেরণা চোখ মুছে উসখুস করলো কিছুক্ষণ, অতপর নিচু গলায় বলল, আপনি জিহাদুল ভাইকে বা তার ওয়াইফকে কিছু বলবেন না, আমার অনুরোধ। ইহান জবাব দিল না। গাড়ির গতি বাড়িয়ে এক টানে ইহান অ্যাপার্টমেন্টের সামনে গিয়ে প্রেরণাকে নামিয়ে দিয়ে কিছু না বলেই গাড়ি ঘোরালো। প্রেরণা শূন্য দৃষ্টিতে দেখতে থাকলো রাস্তার ধুলো। ইহান তাজওয়ার মির্জার গাড়ি যা উড়িয়ে দিয়ে গেল। অনিয়ন্ত্রিত গতিতে ইহানের গাড়ি শান্তিনীরের সামনে এসে থামলো দুপুর 1টা নাগাদ। বাড়ির দারোয়ান সুরজ আজ ভীষণ অবাক। ইহান তাজওয়ার মির্জা কখনো এভাবে রাফ ড্রাইভিং করে না। তাড়াহুড়ো করে গেট খুলে দিল সে। ইহান নামলো, চোখ মুখ গম্ভীর করে কোনো মতে গাড়িটাকে পার্ক করে লম্বা কদমে রুদ্ধশ্বাসের অন্দরে ঢুকলো সে। বাড়ির বড়রা আজ 1টা নাগাদ থেকে বসে কেউ কেউ। খাবার টেবিলে বসেছিল শামিন, ইলহাম, আলো, ঋতু, প্রণমী আর পরি। ইহানকে তখন দেখে সবাই অবাক হলো ভীষণ। ইলহাম বলল, তুই এখানে কেন? আজ তো ইসির বাসায় খাওয়ার কথা তোর। ইহান জবাব না দিয়ে এগোলো। ওর জলদ গম্ভীর মূর্তি দেখে সবার চোখে বিশদ খেলে যায়। ঋতু উঠে দাঁড়ায় ছেলের দুশ্চিন্তায়। শামিন তখন বলে ওঠে, বেশ, হাত ধুয়ে খেতে আসো, তোমার সাথে কথা আছে মেহিকের বিষয়টি নিয়ে। ইহান তখনও কিছুই বলে না, আরো 2 কদম এগিয়ে স্থির হয়ে দাঁড়ায় বাবা চাচার সামনে। সবাই ওকে চোখ বড় বড় করে দেখছে। ইহান দম ফেলল, মুখভঙ্গি পাল্টে গেল নিমেষেই। নিচু স্বর, তবে খুব দৃঢ়তা নিয়ে এবার স্পষ্ট করে বলল, পাপা, বড় বাবা, আমি প্রেরণাকে বিয়ে করতে চাচ্ছি এবং এটাই আমার বিয়ে নিয়ে সিদ্ধান্ত।
এবং এটাই সব কিছু। এটাই। প্রণবী খাচ্ছিল, ওর প্লেটে কাটা বেছে মাছ রাখছিল আলো। দুজনের হাত একসাথে থামলো এবং একসাথেই উঠে দাঁড়ালো দুজন। বাড়ির বাকি সবাই তখনও বেশ স্বাভাবিক। একই অবস্থা ঋতুর ক্ষেত্রেও। নিস্পন্দ চোখে তাকিয়ে আছে বড় ছেলের মুখের দিকে। তার হাতে ডালের বাটি, ওটা ধরেই দাঁড়িয়ে আছে। কথা বলে উঠল আলো। বিস্ময়ের দৃষ্টি মেলে তাকিয়ে ইহানকে বলল, প্রেরণাকে বিয়ে করতে চাস মানে? কোন প্রেরণা? আমাদের প্রেরণা? প্রণবী চমকে ওঠে, হাতে চেপে ধরে নিজের ওড়না। মেয়েটা পরবর্তী ঝামেলার বিশ্রী একটা ঘ্রাণ পেল তৎক্ষণাৎ। বুকের কেঁপে উঠল মৃদু। ইরফান মির্জা কোথায়? সে কি আজ দেরি করে আসবে? এই মুহূর্তে শুধু ইরফানের কথাই মনে পড়ছিল প্রণবীর। ইহান আলোর কথাই ম্লান হাসল, জবাবে বলল, জি, তোমাদের প্রেরণা বড় মা। নিঃশব্দে একটা বজ্রপাত হলো। সবাই টের পেল বজ্রপাতটার এতটাই প্রভাব যে স্বামী নিয়াসার মির্জা আর ইলহাম মির্জা এটো হাতে তৎক্ষণাৎ উঠে দাঁড়ায়। পরি তাড়াহুড়ো করে খাবার খাচ্ছিল, লাঞ্চ সেরে চেম্বারে ছুটবে তাই। গলায় খাবার আটকে কাশতে লাগলো অনবরত। প্রত্যেকের মুখভঙ্গি পাল্টেছে, শুধু পাল্টায়নি ঋতু। তখনও নির্বাক হয়ে বড় ছেলেকে দেখছে। ফ্ল্যাটে ঢুকেই প্রেরণা তাড়াহুড়ো করে ওয়াশরুমে ঢুকে চোখে মুখে জল ছেটালো। শুদ্ধ মাকে দেখতে পেয়েই ঢোক গিলল ঘাবড়ে যাওয়া মুখে। বাচ্চাটা জানে আজ মায়ের বেলা 3টেই ফেরার কথা রেস্তোরাঁ থেকে। তবে এত তাড়াতাড়ি ফিরল কেন? শুদ্ধের পড়া ধরবে না তো এখন? কিন্তু শুদ্ধ তো সবটা রেডি করেনি। মিস জেনি ঘুমিয়ে পড়েছে দেখে গেম খেলছেন কম্পিউটার। প্রেরণা ছেলেকে ডাকলো না, মুখ হাত ধুয়ে শুরুতেই ঘরের দরজাটা লাগিয়ে দিল ধাপ করে। প্রীতম লাঞ্চে বাড়িতে এসেছে আজ, আর অফিসে যাবে না। বাড়িতে এসেই প্রজেক্ট দেখবে। ইনু ওকে ভাত বেড়ে দিতে দিতে অবাক চোখে প্রেরণাকে দেখে ওর ঘরের কাছে এগিয়ে গিয়ে দরজায় টোকা দেয়, উদ্বিগ্নতা নিয়ে শুধায়, আপু ঠিক আছো? শরীর খারাপ? ভেতর থেকে নিস্তেজ মলিন স্বর ভেসে আসে প্রেরণার। কান্না চেপে রেখেছে, থেমে থেমে বলছে, একটু মাথা ব্যথার ঔষধ খেয়ে ঘুমাবো আমি। শুদ্ধকে প্লিজ খাইয়ে দাও ইনু, আমাকে রাতের আগে ডাকবে না। ঝনঝন করে ডালের বাটি পড়ল ফ্লোরে, পরপর পড়ল দুটো গ্লাস এবং শেষে পড়ল ভাজা রূপচাঁদা মাছের ট্রেটা। হাঁপাচ্ছে ঋতু। বাড়ির সবাই যেন নীরব দর্শক হলো। শামিন ইলহাম তখনও দুটো শব্দ উচ্চারণ করেনি। ইহান মায়ের দিকে শান্ত চোখে তাকিয়ে আছে। ঋতু কিছু সময় হাঁপিয়ে এবার রান্নাঘরে গিয়ে অহেতুক ভাঙচুর করা শুরু করে দেয়। আজ সে কাউকে মানল না, না স্বামী না ভাসুর। নিজের মনের জ্বলুনি কমানোর সর্বোচ্চ প্রচেষ্টায় সে। বাড়াবাড়ি যখন শুরু হয় তখন আলো আর পড়ে গিয়ে কিচেন থেকে টেনে বের করে ঋতুকে। ঋতুর শরীর কাঁপছে। আলো উৎকণ্ঠা নিয়ে বলল, অসুস্থ হয়ে পড়বি তুই, একটু থাম। প্রণবীর কান্না পাচ্ছে। চুপচাপ চেয়ার ধরে দাঁড়িয়ে থাকা ব্যতীত তার কিছু করার নেই যে। হঠাৎ আবারও কেঁপে উঠল সে যখন তার শাশুড়ি চেঁচালো, কি থামবো আমি? ও কি বললো শুনলে না? পাগল হয়েছে ও, ওর মাথা গেছে। এই তোমরা ওকে জবাব দিতে বলছো না কেন? ইহান তখনও চুপ। নীরবতা ভাঙল স্বামীর। অপ্রস্তুত ভাব কাটিয়ে হতভম্ব গলাতেই জানতে চাইল ইহানের কাছে, নিশ্চয় মজা করছো না? সেটা বুঝেই জানতে চাইছি, প্রেরণা তোমাকে চাই নাকি একতরফা? ইহান আবারও মাকে দেখলো। মায়ের চোখ লাল। ইহান ঘুরে বাবাকেও দেখলো। ইলহাম বসে পড়েছে চুপচাপ। চোখ নামিয়ে নিয়ে ইহান সাবেক দৃঢ় গলায় শামিনকে বলে, একতরফা না, সম্ভবত উনিও, খুব সম্ভবত আমি ভুল নই। আমি তোমাদের অনুমতি নিয়ে বিয়ের প্রস্তাব দিতে চাচ্ছি। ঋতু চেঁচিয়ে উঠল, আর একটা কথা বললে খুব খারাপ হবে ইহান, এখনই অফ যা, নয়তো চর খাবি আমার হাত থেকে। আলো ঋতুকে ঘুরিয়ে নিল। এমন কেন করছিস? হ্যাঁ, বিষয়টা আমাদের সবার হজম করতে কষ্ট হচ্ছে, তবে এটা তো এত উত্তেজিত হবার বিষয় নয়। তুই থাম, কথা বলতে দে আমাদের। ঋতু বড় যাকে বলল, উত্তেজিত হবার বিষয় নয়। এক বাচ্চার মাকে পছন্দ করে বসে আছে তোমার ছেলে, তোমার খুব শান্তি লাগছে। আলো বলল, শান্তির কথা পরে, তবে ইহান তো মারাত্মক অপরাধ করেনি যে ওর উপর এভাবে চেঁচাবি তুই। এত বড় ছেলেকে মারার কথা বলবি? ঋতু শ্বাস ফেলল, তাচ্ছিল্য করে যাকে বলল, সেই
আমারটাই তোমাদের চোখে লাগে। তবে তুমি ইসির সাথে অমন করেছিলে কেন? যখন জানতে পেরেছিলে ইসি শাহিমের সাথে রিলেশন আছে, কেন ওকে জোর জবরদস্তি করেছিলে, থাপ্পড় মেরেছিলে? আলো চুপ হয়ে যায়। পরি পাশ থেকে অবাকের সুরে বলল, সাইম ভুঁইয়া আর প্রেরণা এক হলো? সাইম ভুঁইয়ার বাড়িতে গেলে ইসির জাম থাকতো? ঋতুর গা কাঁপুনি থামছেই না, পরির ওপর চেঁচালো, এই তোর জ্ঞানী কথা রাখ। আমার ছেলের ব্যাপারে আমি 100 বার বাড়াবাড়ি করব। এই ইহানের পাপা, তুমি চুপ করে আছো কেন? ছেলেকে কিছু বলবে না? ইলহাম মির্জা চোখ তুলে ছেলেকে দেখলো, মলিন মুখটা ঘুরিয়ে স্ত্রীকেও দেখলো, পরপর ছেলেকে বলল, তুমি ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছো? দিনের পর দিন ভেবেছি, সিদ্ধান্তটা কিছুক্ষণ আগেই নিয়েছি। মৃদু শ্বাস ফেলে ইলহাম মির্জা ছেলের মুখটা দেখতে দেখতে। এই তার ছেলে, সচ্চরিত্রের স্বচ্ছ সুপুরুষ, তার মতো যুবক বয়সের পাপ আর সব বদগুণ থেকে দূরে থেকেছে। ভীষণ মেধাবী, একাডেমিক জীবনে পরিশ্রমী থেকে কত মেডেল পেয়েছে। সদ্য আর্মিতে যোগদান করে সাহসিকতার জন্য মেডেল পেয়েছে। তারপর গিয়েছিল শান্তিরক্ষা মিশনে, ফিরেছে আধ মরা হয়ে। ইলহাম ভাবেওনি তার ছেলে বাঁচবে, আল্লাহর দয়ায় পেরেছে ছেলেকে। তারপর সুস্থ হতে না হতেই প্রেমিকার থেকে চূড়ান্ত প্রতারিত হবার শোক পেয়েছে। এই সেই ছেলে যে দিনে দিনে দুঃসহ দিনগুলো উতরে গিয়ে নিজের জীবনে মনোযোগী হয়েছে। এখন ছেলে নিজের মনের ইচ্ছেতে কাউকে জীবনে আনতে চাইলে তার কিছু করার আছে? নেই তো, বলে না কিছুই ইলহাম, শুধু তাকিয়ে রয়। বলে শামিন ছেলেকে দেখে মনে হচ্ছে ছেলে এই ব্যাপারে অটল থাকবে। তাকে স্বল্প সময়ে একটা সিদ্ধান্তে আসতে হবে। এক পলক ঋতুর দিকে তাকিয়ে শামিন ইহানকে বলল, তোমার জীবনের পছন্দ আমরা জানি, তুমি ভাই বোনদের মতো অবুঝ নও, তাই সবটা তোমার ওপর ছাড়া হলো। ঋতুর সাথে সমঝোতা করে সিদ্ধান্ত নিয়ে প্রেরণার কাছে যাও। আমরা বড়রা আলাদা করে কথা বলি। তুমি প্রেরণার থেকে অনুমতি আনো, যদিও সব হবে তোমার ইচ্ছাতেই। ঋতু ভাসুরের সামনে এসে দাঁড়ায়, কেঁদে দিয়ে বলে, কিসের সমঝোতা করব? এক বাচ্চার মাকে ছেলের বউ করে আনবো? নষ্ট করব ছেলের জীবন? বিরক্ত হয় শামিন, কিছুটা বলে, এক বাচ্চার মা, হ্যাঁ এটা আপাতত দৃষ্টিতে একটা জটিলতা। আর সত্যি বলতে একই পরিবারে 3 ছেলে মেয়ের বিয়ে অদ্ভুত লাগবে। যদি অদ্ভুত না, তবে ছেলের জীবনে নষ্ট হবে কেন বলছো? প্রেরণা মেয়েটা খারাপ? কোন দিক থেকে ইহানের জীবন নষ্ট হবে? ঋতু, আমি বা আমরা সবাই যে খুব লাফিয়ে লাফিয়ে খুশি হয়েছি ঠিক তাও না। তবে অখুশি আর হাই হাই করার বিষয়টা তো নয় এটা। ইহানকে দেখো, তোমার মনে হয় তোমার ছেলে সিদ্ধান্ত থেকে হটবে? তাই আমাদের উচিত সমঝোতা করা, আর ঝামেলা করতে মন চায় না ছেলে মেয়েদের সাথে। ঋতু শাড়ির আঁচল চেপে কেঁদে ফেললো, বলল, জীবন নষ্ট হবে না বলছেন? কেন হবে না? সেই তো আমার ছেলের জীবনে থার্ড পার্সনের প্রভাব পড়বে, নষ্ট হবে না? আলো বিস্মিত হয়ে এগিয়ে এসে বলল, থার্ড পার্সন মানে? ঋতু চোখ মুছে নাক টানলো, পর পর কড়া গলায় বলল, একটা বিধবা মেয়ে প্রথম স্বামীর মতো কখনো দেবে ভালোবাসা আমার ছেলেকে? ভাবে তুমি বলো, প্রেরণার জায়গা নিজেকে বসিয়ে ভাবো তো, নিজের প্রথম ভালোবাসার দাম কি ভেবে বলো তো। আলো থতমত খেয়ে বলল, এসব তো আপেক্ষিক ঋতু, আমি আমারটা বলতে পারি, তুই জানতে চাইছিস প্রেরণার কথা, ওটাও বলবে, আমি কি করে বলবো? তাচ্ছিল্যের হাসি হাসে ঋতু বলে, আমি তোমাদের মতো অত উন্নত চিন্তা ভাবনা করতে পারি না ভাবি। আমি শুধু ভাবি আমার ছেলের ভবিষ্যৎ। কি গ্যারেন্টি আছে ওই মেয়ে আমার ছেলেকে টেকেন ফর গ্রান্টেড হিসাবে নেবে না? কি গ্যারেন্টি আছে ওই মেয়ে আমার ছেলের মধ্যে শুধুমাত্র সোশ্যাল অ্যান্ড ইনলজিক্যাল সিকিউরিটি খুঁজবে না? আর আবেগ আছে ওই মেয়ের? কি দেবে আমার ছেলেকে? সংসার দেবে? জীবনেও না। আমি লিখে দিচ্ছি, এটা কখনো হবে না। ওই মেয়ের পিছু টান আছে। আবার আমার ছেলে থার্ড পার্সনের অত্যাচারে ধুকে ধুকে মরবে। ও শান্তি পাবে না এই সংসারে। তোমরা যতই বলো, আমি মত দেব না, মানে না।
ঋতুর এহেন কথায় পিঠে গুছিয়ে জবাব দেওয়ার আগ্রহ দেখায় না কেউ। একজন মা হিসেবে যেটুকু চিন্তা করার ঋতু করছে। এই পরিস্থিতিতে ওকে খেপিয়ে তো লাভ নেই। ইলহাম মির্জা উঠে দাঁড়ায়, ঘুরে তাকায় বড় ছেলের শুকনো মুখটাতে। স্ত্রীর চোখে চোখ মেলানোর সাহস নেই তার, তাই ছেলেকে বলল, তুমি বুঝতেই পারছো এখানে তোমায় বোঝানোর জন্য আলোচনা সভা বসানো অযৌক্তিক, কারণ তুমি যথেষ্ট বড়। শুধু বলবো প্রেরণার সাথে আলোচনা করে তোমরা দুজনেই সময় নিয়ে চিন্তা ভাবনা করে আমাদের জানাও। আমরা পাশে থাকার চেষ্টা করব। তোমার মনের উপর জোর খাটানোর অধিকার আমাদের থাকলেও ইচ্ছে নেই। তুমি খুশি থাকো, এটাই চাই। পাশ থেকে শামিন ইয়াসার মির্জা গম্ভীর হয়ে মাথা দোলায়। হ্যাঁ, একদম। বিধবা বাচ্চার মা নিয়ে ঘ্যান ঘ্যান করার মতো সামাজিক অবস্থানে আমরা নেই। তোমার যদি মনে হয় তুমি সুখী থাকবে তবে তাই হোক। তবে আমার অনুরোধ বাবা, প্রেরণার সাথে কথা মিলিয়ে তোমরা দুজনেই সময় নিয়ে ভেবো, কারণ 19-20 হলে তোমাদের দুজনের সাথে আমরা তো ভুগবো, তাই না? বড় বাবার নমনীয় কথায় ইহান একটু স্বস্তি পেল। সে তাকালো বড় মা আর ছেলেটা মায়ের দিকে। আলো মাথা নেড়ে বলল, আমাদের মানতে অসুবিধা নেই, তবে ভেবে দেখ বাবা, ঋতুর কথা যে একেবারে ফেলে দেব এমন তো নয়, একটু ভেবে দেখ। ইহান লম্বা একটা শ্বাস ফেলে ঘুরে তাকালো মায়ের দিকে। ঋতু নিশ্চুপ অশ্রু বিসর্জন দিচ্ছে। ছেলের দৃষ্টিতে দৃষ্টি মিলতেই ঋতু চেঁচিয়ে উঠল, কি দেখছিস? যা প্রেরণার কাছে, তোর গার্ডিয়ানরা অনুমতি দিয়েছে। আমি কে? একটা অশিক্ষিত চিপ মেন্টালিটির মহিলা আমি। আমার কথার ওজন আছে? যা গিয়ে বিয়ে কর। প্রণবী ডাইনিং কর্নারে দেয়ালের সাথে মিশে এতক্ষণ দাঁড়িয়েছিল। এতক্ষণে তার খুব কান্না পেল। তার ভাস্বরীটা কি করলেন? আপু তো অযথা কথা শুনছে, যা হয়তো আপু জানেও না। আর কত আপু কথা শুনবে? তার বুকটা পুড়ছে আপুর জন্য। এই ইরফান মির্জাটা আসে না কেন? প্রণবী দোতলায় উঠে অতি সাবধানে গিয়ে দরজা বন্ধ করে স্মার্ট কলিং ডিভাইসটা হাতে নিয়ে ইরফানকে কল দিয়ে কান্নায় ভেঙে পড়ে। ইসি মঈনের সাথে তখন খেতে বসেছে ইরফান। প্রণবীকে কাঁদতে শুনে উৎকণ্ঠা নিয়ে বলে, কি হয়েছে প্রণব? হাঁপাচ্ছে প্রণবী, নাক টেনে টেনে বলল, বাড়িতে ঝামেলা লেগেছে, একটু আসুন, আমার খারাপ লাগছে। ইহান বিমূঢ় হয়ে দেখছিল ভঙ্গুর অভিমানী মাকে। ঋতু মাঝখানে একটু দম ফেলে 2 মিনিট চুপ থেকে পরিবেশটাকে আরো গম্ভীর হতে দেয়। পরপর নির্লিপ্ত ভঙ্গিতে বলতে থাকে, সত্যি তো, আমি কে আপত্তি করার? একবার ছেলের জীবন নষ্ট হয়েছিল সম্পর্কের মাঝে তৃতীয় পক্ষের আগমনে। ছেলের বছরের পর বছর মানসিক ডাক্তার দেখিয়েছি, আর এইবার ছেলে সরাসরি তৃতীয় পক্ষ নিয়েই একটা সম্পর্কে ঢুকতে চাচ্ছে। মা হিসেবে আবার আমি ছেলেকে ঢুকতে দেব? আমি কেন কিছু বলবো? আমাকে তো মুক্ত মনা মা হতে হবে। চেয়ে চেয়ে দেখবো কেউ আমার ছেলেকে ভালোবাসছে না, উল্টে নির্দিষ্ট কিছু কারণে ব্যবহার করছে, ছেলের পরিচয় ব্যবহার করছে। আমি এটা করলেই তো খুব ভালো মা হব, নয়তো আমি খারাপ। এবার ঋতু হু হু করে কেঁদে উঠল। বাড়ির পুরুষরা কিছু না বললেও আলো আর পরি একজন মায়ের কান্না দেখে একটু যেন নড়ে বড়ে উঠল। এসে ঋতুকে একটা চেয়ারে বসিয়ে দিল। অনুরোধের দৃষ্টিতে ইহানকে দেখে বলল, একটু চিন্তা করে দেখ না বাবা, তাড়াহুড়ো নেই, আমরা কিন্তু তোর পাশে আছি, তবে তুই একটু সময় নে। ইহান চাচিদের কথায় জবাব না দিয়ে মায়ের দিকে ধীরে পায়ে এগিয়ে গিয়ে ধীরে ধীরে বসলো মায়ের সম্মুখে। মেঝেতে 2 হাত রাখলো মায়ের কোলে। ঋতু তীব্র অভিমান আর হতাশায় সরিয়ে দিল ওই হাত। বলল, পাবি না অনুমতি, অনুমতি ছাড়াই বিয়ে করতে হবে তোকে, যা। ইহান ম্লান হাসলো মায়ের কথায়, পরপর শ্বাস ফেলে বলল, অনুমতি চাইতে তো তোমার কাছে বসিনি মাম্মা। আগে আমার প্রেরণার সাথে কথা বলতে হবে, উনি পাত্রী। তোমার কাছ থেকে অনুমতি নেয়ার পালা আসবে পরে। ঋতু কাঁদল, পাবি না, তুই কখনো পাবি না। এবার ইহান আরো বেশি মলিন করে হাসলো, বলল, তুমি আমার ভীষণ ভালো মনের মাম্মা। আমার সাধ্যে নেই তোমাকে বোঝানোর, যদি না তুমি নিজে আমার পরিস্থিতি বোঝো। এখন আমি প্রেরণার কাছে যাচ্ছি মাম্মা, ওনার মনের কথা জানতে। তার আগে তোমায় নিশ্চিতভাবে একটা কথা বলে যাই, বিয়ে যদি করি তবে প্রেরণাকেই করব, এবং বিয়ে যদি করি আমি আমার মায়ের অনুমতি নিয়েই করব। আমি জানি আমার মা অনুমতি দেবে,
ঋতু কথা বলে না, মুখ ফুলিয়ে চোখ মুছে। ইহান উঠল, মায়ের কপালে একটা চুমু খেলো। ঋতু কপাল সরিয়ে আবারও অভিমানী হয়ে মুখ ঘুরিয়ে নেয়। ইহান ঘুরে ঘুরে দেখতে থাকে নির্লিপ্ত ভঙ্গিতে দাঁড়িয়ে থাকা বড়দের। এক এক করে সবাইকে দেখে নিয়ে মির্জা বাড়ির শান্ত সভ্য বড় ছেলে অনুমতি নেয় পাত্রীর হাত চাইতে যেতে। নিচু গলায় সবাইকে বলে, হাসছি। প্রেরণা তখন সত্যি সত্যি ঘুমোচ্ছিল। ইনু প্রীতম কিঞ্চিত চিন্তিত প্রেরণাকে নিয়ে। আপু এমন আচরণ শুধুমাত্র মাথা ব্যথা হলে করে না। ইনু তখন শুদ্ধকে খাওয়াচ্ছিল, আর প্রীতম বসার ঘরেই বসেছিল ল্যাপটপ নিয়ে অফিসে কিছু কাজ সারতে। ঠিক তখনই কলিং বেল বেজে উঠল। মিস জেনি সারা দুপুর ঘুমিয়ে চোখ ডলতে ডলতে বেরুলেন ঘর থেকে। হাই তুলতে তুলতে বলল, আজ সেলসম্যানগুলো খুব জ্বালিয়েছে, এবার আমি বকুনি দেবই দেব। দরজা খোলা হলো ব্যস্ত হাতেই। তবে মিস জেনি বকুনি দিতে পারলেন না। উল্টে বিব্রত হয়ে গোল গোল চোখ চেয়ে রইল দরজার বাইরে দাঁড়িয়ে থাকা শান্ত গোছের, শরীর ভর্তি প্রকট পুরুষালী আভিজাত্য নিয়ে দাঁড়িয়ে থাকা ইহান, তাজওয়ার, মির্জাকে। প্রীতম আর ইনু এদিকে তাকাতেই বিস্মিত হলো। তৎক্ষণাৎ এগুলো ওরা দুজন। ইনু পা থেকে মাথা অবধি দেখতে লাগলো বড় দাদানকে। তার বোকা মস্তিষ্ক দাদানের হাবভাব ভালো ঠেকছে না। স্পষ্ট দেখছে ভেতরে ভেতরে ছটফট করছে দাদান। ইনু অস্ফুটে বলে উঠল, দাদান তুমি? শ্বাস ফেলে ইহান, জলদ গম্ভীর স্বরে বলে, প্রেরণা কোথায়? আপু ঘুমাচ্ছে। আমি একটু জরুরি কাজে এসেছি, কাইন্ডলি ওনাকে ডেকে দেবে প্রীতম? প্রীতম ভীষণ অবাক, বলল, তার আগে আপনি ভেতরে ঢুকুন, আমি ডাকছি আপুকে। ইহান ভিতরে ঢুকলো, তবে বসলো না, দাঁড়িয়ে রইল টান টান হয়ে। প্রচন্ড অস্থিরতা চেয়ে আছে তার পা মাথা। শুদ্ধের দিকে তাকিয়ে স্নেহময় হাসি উপুর হলো। বেশি ডাকাডাকি করতে হলো না প্রেরণাকে। দরজায় দুইবার টোকা দিতেই ঘুম ঘুম চোখে প্রেরণা দরজা খুলল। হাই তুলে ভাইকে বলল, ভাই একটু কফি বানিয়ে দিবি? দেব, তবে ইহান ভাইয়া এসেছে, তোমার সাথে কথা বলতে চাচ্ছে, বললো জরুরি কথা আছে। চমকালো প্রেরণা। জরুরি কথা শব্দ দুটো শুনেই ঘাম ছুটে গেল যেন। শাড়ির আঁচলে কপাল আর গলা মুছতে মুছতে এগিয়ে গেল বসার ঘরে। বিস্ফোরিত চোখে দেখতে লাগলো মানুষটাকে। মানুষটার অঙ্গভঙ্গিমায় লুকিয়ে আছে বেপরোয়া ভাব। প্রেরণার অবচেতন মন ঘাবড়ায়, না চাইতেও সন্দেহের সুরে বলে, আর কি পাগলামি? থেমে থেমে বলেছে প্রেরণা। ইহান এক দৃষ্টিতে ওই নীল চোখে দেখছিল, এমনভাবে দেখছিল যে আশেপাশে কিছু দেখার কথা এই মুহূর্তে মাথায় এলো না। চিত্ত জুড়ে যতটুকু ছটফটানি আর আকুলতা ব্যাকুলতা ছিল সবকিছু ঢেলে দিয়ে শীতল স্বরে বলল, ওয়াসিদ স্যারের জন্য নীল বেনারসি পরেছিলেন, রাইট? আমার জন্য একবার লাল বেনারসি পরবেন প্লিজ? প্রেরণার মুখটা ভাবলেশহীন, নিস্পন্দ চোখে দেখছিল তার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে। যেন ওখানে তারা দুজন ব্যতীত আর কেউ নেই, কোনো শব্দও নেই। ওই মানুষটার কণ্ঠ ছাড়া আর কিচ্ছু কানে বাজছে না। ইহান দৃষ্টি নামাই না ওই নীল দুটো চোখ থেকে। দু চোখের আকাশ সমান ব্যাকুলতা সরাই না সেটা। ওদের আশেপাশে দাঁড়িয়ে থাকা প্রীতম, ইরু আর মিস জেনি বিস্ফোরিত চোখে ওদেরকেই দেখছিল। প্রীতম আহম্বকের মতো তাকিয়ে আছে। তার দৃষ্টি ঘুরে ঘুরে একবার প্রেরণাকে দেখে, একবার ইহানকে। পরপরই হতভম্ব মুখটা ঘুরিয়ে ইনুর দিকে তাকাতেই ইনু ফোঁস শব্দে শ্বাস ফেলে এবং আচানক ইনু একটা কাণ্ড করে বসল। তড়িঘড়ি করে ইনু শুদ্ধকে কোলে তুলে প্রীতমের হাত ধরল এবং মিস জেনি চোখের ইশারায় গিয়ে দ্রুত বসার ঘর থেকে প্রীতমকে টানতে টানতে নিয়ে চলে গেল ভেতরে। প্রীতম বোন আর ইহানকে বিস্ময়ের নজরে দেখতে দেখতেই চলল ইনুর পিছনে পিছনে। ওরা যেতেই প্রেরণা হুঁশে ফিরল, নড়ে চড়ে উঠে শাড়ির আঁচলে ঘাম মুছল এবং কিছু বলতে যাবে তখনই ইহান বলে উঠল, আবার নতুন করে নতুনভাবে একটু চেষ্টা করে একটু কষ্ট করে বউ সাজবেন আমার জন্য প্লিজ? এই একটা সরল আবদার। প্রেরণা বড় বড় শ্বাস ফেলতে লাগলো। দৃষ্টি এলোমেলো তার, জিভের ডগায় কথা এসে জড়িয়ে আছে। তো দম নিয়ে নিজেকে সামলে বলে, এ কোন পাগলামি? আমাদের তো এটা নিয়ে কথা হয়েছে। হ্যাঁ, সেটা বহু মাস আগে হয়েছে, এখন বহু মাস কেটে গিয়েছে। আমি নতুন করে প্রস্তাব দিলাম আপনাকে, আপনিও নতুন করে বিবেচনা করবেন। ইহান দেখুন,
চুপ। ভীষণ মিহি স্বরে ধমকে ওকে থামিয়ে দেয় ইহান। পরপর বলতে থাকে, এক্ষুনি জবাব চাই না আমি। বিয়ে শাদী তাড়াহুড়োর বিষয় না আমার কাছে। আপনি ভাববেন, আপনাকে সময় দেয়া হলো। প্রেরণা টের পেল লোকটার ওই নমনীয় কথাগুলোতেই তার সত্তা কেঁপে উঠেছে। মৃদু দুহাতে একবার মুখমণ্ডল চেপে হাত সরিয়ে দম ফেলে বলল, পাগলামি বন্ধ করে বাড়ি যান, সবাই জানলে। মৃদু হাসল ইহান। তৎক্ষণাৎ বলল, সবাইকে জানিয়েই পাত্রীর হাত চাইতে এসেছি আজ। চোখ দুটো কেয়ারটেকার থেকে যেন বেরিয়ে এলো প্রেরণা। ইহানকে ধমকে উঠল, মানে সবাই জানে মানে? জি, সবাই জানে। তরতর করে কাঁপছে প্রেরণা আতঙ্কে। এসব কি হলো? এই লোকটা এটা কি করলো? তার রক্ষণশীল মন ঘাবড়াচ্ছে। ও বাড়ির বড়রা তো ছেলের এই পাগলামি মানবে না। উল্টে মনে মনে একটু হলেও ভাববে প্রেরণা হয়তো তাদের ছেলেকে লাই দিয়েছে, আশকারা দিয়েছে। প্রেরণা কথা এড়িয়ে থাকতে চায়, আর কোনো বিতর্কে থাকতে চায় না সে। ইহান যেন বুঝলো ওকে, বলল, বড়দের আমার পছন্দের কথা জানিয়েছি। ওনারা বলেছেন আপনার সাথে কথা বলে ওনাদের জানাতে। প্রেরণা ভীষণ ছটফটিয়ে উঠল ভেতরে ভেতরে। এবার চিল্লিয়ে উঠল, ইহান, আপনি কিন্তু আমাদের সুন্দর সম্পর্কটা নষ্ট করতে উঠে পড়ে লেগেছেন। ঠান্ডা জবাব ইহানের। আমি তো একটা সুন্দর সম্পর্কে দুজনে জড়িয়ে যাওয়ার জন্য উঠে পড়ে লেগেছি প্রেরণা। প্রেরণা ঘামছে, বারবার আঁচল উঠিয়ে গলা আর কপাল মুছে নিচ্ছে। সে তো রাগে পারছে না লোকটার উপর, কিন্তু কিভাবে থামাবে একে? হয় এটা কখনো হয় না। ইরফান বাড়িতে এসেই সরাসরি প্রণমীর কাছে গেল। প্রণমী তখন কেঁদে কেটে শান্ত হয়েছে সবটা। ধীরে ধীরে ইরফানকে খুলে বলল সবটা। বাড়ির বড়রা সবাই যে যার ঘরে ছিল। ইহানের বিষয়টি নিয়ে যে যার মতো চিন্তাগ্রস্ত। যতই ছেলের মনের কথা শুনুক, নিজেদের মনের দোটানা ভাবটা কাটিয়ে তোলার চেষ্টা তো করা উচিত ছিল। ইরফান হন্তদন্ত পায়ে সরাসরি ছাদে গেল। বাড়ির মেড বলেছে ঋতু ছাদে। কারো পায়ের অস্তিত্ব টের পেয়ে ঋতু চোখের পানি মুছে তাড়াহুড়ো করে। ইরফানকে দেখতে পেয়ে কান্না চেপে রাখতে চেয়েও পারে না। হো হো করে কেঁদে উঠে ইরফানকে জড়িয়ে ধরল। ইরফান মলিন গলায় বলল, মাম্মা, কান্নাকাটি করার কি হলো? ঋতু আবারও মরা কান্না শুরু করলো। ডুকরে বলতে লাগলো, তোরা কেউ আমাকে বুঝবি না, আমার দাম নেই তোদের কারোর কাছে। মাকে আগলে নিলে ইরফান দুহাতে চড়িয়ে জল মুছিয়ে বলল, দাদান কাউকে ভালোবাসতে পারে না মাম্মা। তুমিও জানো তুমি অবুঝপনা করছো। অবুঝপনা? দেখ, আমি দিয়েছি, হবে না তোর দাদানের সংসার। মিলিয়ে নিস, শুধু দায়িত্ব হবে। এইসব ডিজার্ভ করে। ম্লান হাসে ইরফান। মায়ের মন পড়ে নেয় দ্রুত। মাথায় হাত বুলিয়ে বলে, সংসার নাকি স্রেফ দায়িত্ব, সেটা এখন বুঝবো কি করে মাম্মা? কেউ বোঝে? একটু ঠান্ডা হও, দাদানের খুশিটা দেখো প্লিজ মাম্মা। তুমি চাও না তোমার দুই ছেলে হাসি খুশি সংসার করুক? চাই, তাই বলে এটা মানতে হবে? মানব না আমি। দিয়েছে তোর ভাই ওই মেয়ের মতামত আনতে, আনুক মতামত। তাদের সংসার মতামতটাও তো তাদের হলেই হবে। আমি দেব না মত, দেবই না। এই বলে ঋতু ইরফানকে সরিয়ে হন্তদন্ত হয়ে দোতলায় নামে। ইরফানও মায়ের পিছু পিছু যায়। ঋতু দোতলায় নেমেই হঠাৎ কান্না থামিয়ে তার দুই যাকে ডাকতে লাগলো উঁচু গলায়। ওর ডাকে বেরিয়ে এলো সবাই। ঋতু তখন নিজের ঘরে ঢুকে আলমারি খুলে নিজের বড় ছেলেকে ভবিষ্যৎ বউয়ের জন্যে যা যা অলংকারাদি জমিয়েছিল সবকিছু বের করে এনে নিজের জাদের হাতে দিয়ে বলল, এই নাও, এই সব তোমাদের বড় বউকে দিলাম। সব দিলাম, আমি কিচ্ছু রাখিনি, সব দিলাম, কিন্তু মত আমি দেব না। প্রীতম হত বিহবল, ভাবটা কাটিয়ে উঠতে পারছে না। হিনু গড়গড় করে সবটা বলতেই মিস চেনি বলে উঠল, জিজাস, প্রেরণা মামুনি আর ইহান। ও জিজাস, এসব কি শুনছি? প্রীতম গা ঝাড়া দিয়ে উঠল। অস্ফুটের ইতুকে বলল, তোমার ভাইদের আসলে সমস্যা কি? ইনু মৃদু শ্বাস ফেলে কপাল কুঁচকে গিয়ে বলল, সমস্যা আমার ভাইদের না, সমস্যা তোমার বোনদের, মাত্রাতিরিক্ত সুন্দরী। প্রীতম হঠাৎ হাঁসফাঁস করে উঠল। গোটা ব্যাপারটাই হঠাৎ তার হজম হচ্ছিল না। সে নিতে পারছিল না। উদাস গলায় বলল, আপু তো মাপ দেবেই না। তো তুমি বোঝাবে? তুমি তো এমনিতেও অপর বিয়ে দিতে চাও। হ্যাঁ চাই, সেজন্য ইহান ভাইয়া।
ইনু কপাল কুঁচকে বলল, কেন আমার বড় দাদানের মাঝে কি সমস্যা? সমস্যা হলো সে অবিবাহিত, এবং একটা অবিবাহিত ছেলে সচরাচর আমার আপুর পজিশনের কোনো মেয়ের প্রেমে পড়ে না। এটা মোহ। মোহ কেটে গেলে এই পুরুষজাত নারীকে কতভাবে তুচ্ছ-তাচ্ছিল্য করতে পারে জানো? আমি চাই না কারো মোহের শিকার হয়ে আমার আপু আবার কষ্ট পাক। আমি রাজি নই এতে। ইনু হতাশ গলায় বলল, এভাবে বলতে পারলে? দাদানেরটা মোহ নাকি সেটা তুমি এখনই কিভাবে বলছো? এত আন্দাজে কথা বলো কেন? মেজো দাদান ঠিক বলে, মেধাবীদের সমস্যা এরা 2 লাইন বেশি ভেবে হাই হাই করে। প্রীতম সংযত হয়ে শ্বাস ফেলল। সেটা দেখা যাবে। ইনু ঘরময় পায়চারি করছে, বিড়বিড় করে প্রার্থনা করছে প্রেরণা যেন রাজি হয়ে যায় দাদানের প্রস্তাবে। ভাবি হিসেবে প্রেরণাকে ভীষণ পছন্দ করেছে ইনু। একটু রাগী, তবে ততটাই তো নরম। দাদানকে সামলাতে ওর চেয়ে উপযুক্ত আর কেউ হয়? শুদ্ধ কিছুই বুঝতে পারছে না তার আশেপাশে কি ঘটছে। বাইরের ঘরে মাম্মা আর ইহান আঙ্কেল। সে কি যাবে ওখানে? তাকালো মামার দিকে, বলল, মাম্মা ওখানে যাই? প্রীতম ফিরিয়ে নিল ছেলেটাকে, নরম গলায় বলল, না মামা, ওখানে বড়রা জরুরি কথা বলছে। এটা ব্যাড ম্যানার্স। ইহান তাজওয়ার মির্জা আবারও হাসলো অমায়িক হাসি। প্রেরণার কাছে দুর্বোধ্য ঠেকছে লোকটাকে। ওই হাসি প্রেরণাকে থিতিয়ে দেয় বারবার। ওই হাসির পরে কথা গোছাতে সময় লাগে। তবুও প্রেরণা গলায় জোর আনার চেষ্টা করে বলে, এটা হয় না। ইহানের কণ্ঠে দৃঢ়তা। হয়, এটা হয়। আপনি আর আমি চাইলে এটা হয়, বিশ্বাস করুন। এটা না হওয়ার পেছনে আর কোনো কারণ নেই, কিচ্ছু নেই। প্রেরণা ঢোক গিলে নেয়, খামছে ধরে শাড়ির আঁচল। নেতাজি গলায় শক্ত ছড়ে, আপনি চান, তবে আমি কি চাই? ওর চোখে চোখ রাখে ইহান। চান সম্ভবত, শিওর হতে 2 দিন সময় নিন। একটা সুন্দর সম্মতির অপেক্ষায় আমি। মাথা নিচু করে নেয় প্রেরণা রাগে, লজ্জায়, নিজের প্রতি ক্ষোভে। এই লোকটার কাছে এসব লজ্জার কোনো ধরা পড়ে গিয়েছে। ওই মুহূর্তে প্রেরণাকে নিজেকে একটা খাটো ব্যক্তিত্বের মেয়ে মনে হলো। নিজেকে নিজেই ধিক্কার দিতে লাগলো। কঠিন হলো মুখটা। ইহান হাঁপ ছেড়ে নিচু গলায় বলে, আমি বাচ্চা ছেলে প্রেরণা না তো। আমাকে বোকা বানানোর চেষ্টা করবেন না। প্রেরণার ঠোঁট কাঁপছে, ও চোখ তোলে না। ওর মনে হচ্ছে ওয়াশিদ শরীফ আশেপাশেই দাঁড়িয়ে আছে। প্রেরণা চোখ তুললে তাকেও দেখবে। তারপর ওই 2 পুরুষের সামনে প্রেরণা কি করবে? আর কত খাটো হবে? আচ্ছা, প্রেরণা মানুষ না হলে খুব ভালো হতো না? হ্যাঁ, খুব ভালো হতো। এভাবে ব্যক্তিত্ব হারানোর ভয়ে ধুঁকতে হতো না। ইহান বলতে থাকে, উত্তরটা আমি এখনই চাইতে পারতাম, কিন্তু আমি চাই না আপনার মাঝে কোনো দ্বিধা থাকুক। যদি হ্যাঁ বলেন প্রেরণা, সেই হ্যাঁটা যেন আমার জীবনে স্মরণীয় হয়ে থাকে। আর যদি না বলেন, সেটাও এমনভাবে বলবেন যাতে আমি আর কখনো এমন হ্যাংলামি করার ধৃষ্টতা না দেখাই। নির্লিপ্ত হয়ে দাঁড়িয়ে আছে প্রেরণা। ইহান কথাটা শেষ করে ওকে দেখলো মিনিট 2। ঘর থেকে বেরোনোর আগে বলল, আমি আসছি। 2 দিন পরে আমি নিজে এসে আপনার উত্তর জানবো। হঠাৎ প্রেরণা কেঁপে উঠল। বাচ্চামি চেপে বসলো ওর ভেতরে। জেদ করে বলতে লাগলো, এটা হয় না। 2 দিন পরেও এই জবাব পাবেন। ইহান, আপনি থামুন। ইহান থেমে আবারও তার সেই হাসিটা দিল। প্রেরণা চুপ করে মাথা নিচু করে ছুটল নিজের ঘরের দিকে। ইহান একটু উঁচু গলায় বলতে থাকে, প্রেরণা, এটা সত্যিই হয়। আপনিও জানেন আর আমিও জানি আপনি ইম্যাচিওরড নন। তাই অনুরোধ, কোনো ধরনের ভুল সিদ্ধান্ত নিয়ে না আমাকে ভোগাবেন, না নিজে ভুগবেন। প্রেরণা দরজায় ঠেস দিয়ে কাঁদে। ইহান ততক্ষণে হয়তো চলে গিয়েছে। প্রেরণা কাঁদতে কাঁদতে নিচে বসে থাকে। তার মনে হলো এইবার ওয়াসিদ শরীফ তাকে একা পেয়েছে। এইবার ওয়াসিদ শরীফ জিজ্ঞেস করবে, কি ব্যাপার প্রেরণা, আমি ফিরবো না বলে অপেক্ষা করলে না? প্রেরণার বুক চলছে। সে কেন ওই তথাকথিত মহিয়সী নারীটা হয়ে থাকতে পারল না? কেন আরেক পুরুষের প্রেমে পড়ল দৃঢ় ব্যক্তিত্বের প্রেরণা? কেন তার তথাকথিত ব্যক্তিত্বের খাটো করলো? প্রেরণা কাঁদতে কাঁদতে শাড়ির আঁচলটা টেনে মুখের উপর গিয়ে রাখে। তার কাছে তার ছোট হয়ে যাওয়া মুখটা ওয়াসিদকে দেখাতে ইচ্ছে করে না। মুখটা ঢেকেই উন্মাদের মতো বিড়বিড় করে অদৃশ্য ওয়াসিদের কাছে ক্ষমা চায়। দুঃখিত, 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 দুঃখিত।
এরপর কাঁদে, কাঁদতে কাঁদতে শরীর ছেড়ে দেয়, কপালটা দেওয়ালে ঠেকিয়ে রাখে। বাড়িতে ঝামেলা লেগেছে, তার প্রভাব ইসির বাড়িতেও পড়েছে। তাই তো মঈন ডিউটি থেকে রাত 8টায় ফিরে সোজা শ্বশুর বাড়িতে এসেছে ইসিকে নিয়ে। খবরটাতে সবাই রীতিমতো একটা ধাক্কা খেয়েছে। সিহাতও কলের উপর কল করে জানতে চাইছে আসলে দাদানের বিয়ে প্রেরণা আপুর সাথে হবে। বিকালের পর থেকে ঋতু চুপচাপ। ইহান ফিরেই দেখেছে দোতলায় গয়নাগাটি ছড়ানো ছিটানো। ঋতুর দিকে তাকাতেই ঋতু বলল, নিয়ে যাও সবকিছু, আমার অনুমতি ছাড়া আমার তরফ থেকে সব থাকবে তোর বিয়েতে। তা ওই মেয়ে হ্যাঁ বলল? কবে বিয়ে? বাচ্চাদের মতো অভিমানী মায়ের গলা। ইহান উদাস চোখে চেয়ে হাসে। এদিকে গিয়ে মাকে জড়িয়ে ধরে কপালে চুমু খায়। ঋতু এক ঝটকায় সরিয়ে দেয়। একদম ঢং করবি না, নিয়ে যা এইসব গয়না শাড়ি, তোর শখের নারীকে দিস। ইহান মেঝে থেকে সবকিছু একটা একটা করে তুলে নিয়ে মায়ের ঘরে বিছানায় রেখে এসে মামাকে বলল, আমার শখের নারী তোমার শখের বৌমা হলে তুমিই দিও। ওই মেয়েকে জীবনেও হবে না, মিলিয়ে নিস। ইহান হাসে। বাড়ির সবাই থমথমে মুখে বসে আছে। ঋতু মুখ ঝামটা দিয়ে ঘরে চলে যায়। মঈন ইহানকে আড়ালে ডেকে নেয়, অবাক বিস্ময়ে বলে, তো প্রেরণা ছিল ওই মেয়েটা? ইহান স্মিত হেসে মাথা দোলায়। গলা খাকারি দেয় মঈন, বলে, বেশ, আমি শুনে 2 ঘন্টা তপ্তা খেয়েছিলাম, এখন ঠিক আছে। তোমার পছন্দ ভালো। কি বললেন উনি? হবে আমার সম্মতি বউ? রেলিংয়ে হাত রেখে ইহান অন্ধকার রাতের চাঁদ দেখতে দেখতে জবাব দেয়, কিছুই বলিনি, 2 দিন সময় দিলাম ভাবতে। রাজি হবে? ইহান মৃদু হাসে, বলে, সর্বোচ্চ চেষ্টা করবে মিথ্যা নাটক করার। নাটকে পাস হয়ে গেলে তো কিছু বলার নেই, এখন দেখা যাক। রাত 10টা নাগাদ ইরফান প্রীতমের ফোনে কল করলো। প্রীতম তখনও থম মেরে বসে আছে। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে ইরফান বলে উঠল, আপু কই? ঘরে। কিছু বলেছে? কি বলবে? আচ্ছা একটা কথা বলো তো, ইহান ভাইয়াকে আমি বুঝতে পারছি না, সে কিভাবে আপুকে, মানে উনি অবিবাহিত। ইরফানের হঠাৎ মেজাজ গরম হলো। এমনিতেই বিকেল থেকে মাম্মাকে বোঝাতে বোঝাতে শ্বাস গরম হয়ে গিয়েছে। এখন প্রীতমের এই প্রশ্নের জবাবে বলল, ভাই ভালোবেসে ফেলেছে, ব্যাস, আর কিছু চোখে দেখেনি। তুই দেখেছিলি, একেবারে আমার কলিজায় থাবা বসিয়েছিলি। এখন দাদান কি করবে? তোর কাছে গিয়ে হাত কেটে ভালোবাসার পরীক্ষা দেবে? প্লিজ ঠান্ডা মাথায় ভাব। যদি তোর কাছে এই সম্পর্ক গ্রহণযোগ্য লাগে তবে দুজনের বোঝাপড়া করতে সাহায্য কর। আবেগী হলো প্রীতম। সত্যি বলতে অমন ভালো একজন লোক তার আপুর জীবনে এসে তার আপুর সাদা কালো জীবনটা রাঙিয়ে দেবে, এটা ভাবতেও তো স্বর্গ সুখ হচ্ছে প্রীতমের। কিন্তু মনে যে সুখ দ্বিধা। তার আপু যদি কষ্ট পায়। শ্বাস ফেলল সে, বলল, ইরফান, আমার আপু আমার কাছে মায়ের মতো। আর কিছু বলতে পারেনি প্রীতম। ইরফান ছিচকিয়ে বলল, তো দাদানকে বাবার চোখে দেখিস? গর্ধব, যা আপুর কাছে, তাকে বোঝা। এদিকটা আমি এসে আর মঈন ভাইয়া সামলাবো। কলকাতার পরেও চুপ করে প্রীতম বসে থাকে খানিক সময়। তারপর উঠে গিয়ে প্রেরণার দরজা ধাক্কালো। কাঁদতে কাঁদতে কখন যেন ঘুমিয়ে পড়েছিল প্রেরণা। উঠে দরজা খুলতে গিয়ে টের পেল তার শরীরটা দুর্বল। ভাইয়ের কণ্ঠ শুনে দরজা খুলে দাঁড়িয়ে থাকলো নিস্তেজ শরীরে। শুদ্ধকে ইনু খাইয়ে ঘুম পাড়িয়ে রেখেছে মিস জেনির কাছে। প্রেরণা চোখ তোলে না। প্রীতম ঢুকে দরজা ভেজিয়ে দিয়ে বলে, কাঁদছিলে? ছোট ভাই বোনের সামনে খুব একটা নড়বড়ে হয় না প্রেরণা। ও বরাবর মনে করে ওর ভাই বোন দুটো সেই ছোট্টটিই আছে, ওদের বুদ্ধি শুদ্ধি হয়নি। তাই প্রেরণা নিজের সমস্যাগুলো ওদের সাথে খুব একটা শেয়ার করে না। আজ প্রেরণা বিধ্বস্ত। ভাইয়ের মুখটা দেখে হঠাৎ বাবার কথা মনে পড়ল। নীরবে চোখের জল ফেলে থেমে থেমে বলল, আমি কি করব ভাই? বলতে বলতে ডুকরে ওঠে প্রেরণা। প্রীতম আপুকে আগলে নিল। দুহাতে চোখের জল মুছিয়ে দীর্ঘক্ষণ শক্ত চিত্তের বড় বোনের মুখটা দেখে নরম গলায় বলল, তুমি ইহান ভাইয়াকে পছন্দ করো? প্রেরণা জবাব দিল না, তাকিয়ে রইল। প্রীতম বোনের মুখটা দেখে ভেতরটা পড়ে নেয়। ছটফটিয়ে ওঠে প্রীতম। দুহাতে বোনের গাল দুটো চেপে ধরে বলে, গিল্টি ফিল হচ্ছে?
প্রেরণার চোখের জল প্রীতমের হাতে লাগছে। প্রীতম আগাগোড়াই জানতো তার বোন অসহায়, তবে এতটা অসহায় হতে প্রীতম এই প্রথম দেখল বোনকে। হাত সরিয়ে আপুর মাথায় রেখে বলল, আপু শোনো, তুমি পথে হাঁটছিলে, তোমার একটা জোর ছিল, একটা সাপোর্ট ছিল, তাকে ভর করে তুমি হাঁটছিলে। যখন সে জোরটা নাই হয়ে গেল এবং পরে তুমি জোর ছাড়া হাঁটলে আরো কিছু পথ, হাঁটতে হাঁটতে ক্লান্ত হলে, ভীষণ ক্লান্ত হয়ে পড়লে। এটা তো তোমার অপরাধ না। কতক্ষণ একা হাঁটা যায় বলো? তুমি কোনো অপরাধ তুমি একটু অপরাধ করোনি, একটুও না। শেষ বিকেলের কোণে দেখা আলোয় লেকের ঘোলাটে জলে নিচের প্রতিচ্ছবি দেখতে দেখতে প্রেরণা উঠে দাঁড়ালো। আকাশে মেঘ করতে শুরু করেছে, পার্কের লোক সমাগম কমে যেতে শুরু করেছে। প্রেরণা সময় দেখল সন্ধ্যা হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। এখন শুদ্ধকে নিয়ে বেরোনো দরকার। আজ বহুদিন পর ছেলেটাকে নিয়ে বেরিয়েছে প্রেরণা, একটু আলাদা সময় কাটাতে। শুদ্ধের দোলনায় চড়া হয়ে গেলে প্রেরণা ডাকলো ওকে, বাবা চলো বাড়িতে যাব। উত্তেজিত শুদ্ধ মাথা নাড়ল। আরেকটা রাইড মাম্মা। ঠিক সেই সময় ফোঁটা ফোঁটা বৃষ্টি হতে শুরু করলো। পার্কে গুটি কয়েক বাচ্চাও তাদের মা বাবারা ছুটতে ছুটতে ছাউনির নিচে চলে যায়। প্রেরণা দাঁড়িয়ে থাকে বৃষ্টির মাঝে, সে ভিজতে থাকে। শুদ্ধের মাথার ওপর ছাউনি ছিল বিধায় সে ভিজছে না। ভাবুক দৃষ্টি প্রেরণার কাঁপল হঠাৎ যখন টের পেল কেউ তার মাথার ওপরে ছাতা ধরেছে। প্রেরণা ঘাড় ঘোরালো, মানুষটাকে দেখে আবারও ঢোক গিলল। সেদিন রাতে না নিজে পেরেছে, না পেরেছে প্রীতম। প্রেরণার মনের দ্বন্দ্ব কাটিয়ে উঠতে পারেনি সে, আর হয়তো পারবেও না। অহেতুক অনুভূতির দড়ি টেনে লম্বা করে কি লাভ? কেটে দিয়ে ওপাশের মানুষটাকে স্পষ্ট করে দেয়াই সমীচীন। একটা বড় ছাতার নিচে দাঁড়িয়ে আছে দুজন। প্রেরণা শ্বাস ফেলে বলল,